তোমরা যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী অর্থাৎ ক্লাস 9 স্টুডেন্ট, তোমাদের ফার্স্ট সামেটিভ জাস্ট এসে গেছে। তোমরা ফার্স্ট ইউনিট টেস্ট বলো, তো সেই প্রথম পার্বিক মূল্যায়নের জন্য তোমাদের ইতিহাসের একটা সাজেশন দরকার। তোমরা সবাই জানো তোমাদের এই পরীক্ষাটি হবে দুটি অধ্যায়ের, প্রথম এবং দ্বিতীয় অধ্যায়। এই দুটি অধ্যায় থেকে তোমাকে 8, 4, 2 এবং এমসিকিউ এসএকিউ মিলিয়ে মোট 40 নম্বরের এই ফার্স্ট সামেটিভ পরীক্ষা দিতে হবে রিটেন। সেই জায়গা থেকে কোন প্রশ্নগুলো তুমি করে যাবে, যেগুলো করে গেলে তুমি পরীক্ষার হলে হুবহু সেই প্রশ্ন একদম পেয়ে যাবে, যে এই কটা করেছিলাম এইগুলো থেকে এগুলো সব পেয়ে গেছি। হাতে গোনা কিছু প্রশ্ন আমি স্টার দিয়ে দেবো, তাছাড়া পুরো লিস্টটাও বলে দেবো। তোমরা যারা সেই প্রশ্নগুলো এখনো রেডি করতে পারোনি, তারা বেশ কিছুটা এখনো সময় আছে, এর মধ্যে রেডি করে নাও। তোমরা নতুন যারা, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। তোমাদের বাংলা, ইতিহাস, ভূগোল আমি পরপর সব ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, এবং তোমরা ডেসক্রিপশন চেক করবে, সেখানে উত্তরপত্র পাবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার উত্তরপত্রটা কখন পাবো? এই ভিডিও পোস্টের বেশ 1-1.5 ঘন্টা পরে আমি উত্তরপত্র পিডিএফটা ডাউনলোড করে দেব, এবং ওখানে আমি পোস্ট করে দেব বা আটকে দেব, তুমি সেখান থেকে ডাউনলোড করে নিও। এখন যেখানে বলতে চাইছি যে ভিডিওগ্রাফির মাধ্যমে আমি তোমাদের যে দুটি অধ্যায় আছে, ভিডিওগ্রাফির মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দিই কোথা থেকে কোন আর্টগুলো করতে হবে, কোন চারগুলো করতে হবে, কোন দুইগুলো করতে হবে, এবং শেষে আমি এমসিকিউ এসএকিউ এর একটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, যাতে তোমাদের কোনো রকম বিব্রত বোধ না করতে হয় যে কোন প্রশ্নগুলো আসবে, কোনগুলো এখনো করলাম না। এসব সমস্ত কিছু সমস্যার নিরসন হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখো, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কোনো মন্তব্য থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো। চলো, কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই, ভিডিওগ্রাফির মাধ্যমে দেখে নিই ফার্স্ট ইউনিটে ইতিহাসের কোন প্রশ্নগুলো আসতে চলেছে। দেখো, আমি প্রথম অধ্যায় থেকে 8 নম্বরের জন্য মোট 3টি প্রশ্ন রেখেছি। এই 3টির মধ্যে আমি একটি প্রশ্নকে ডাবল স্টার করে দেব, যে প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 99% স্কুলে দেওয়া হবে। আমি প্রথমে রেখেছি ফরাসি বিপ্লবের কারণ লেখো, তারপরে ফরাসি বিপ্লবের প্রভাব লেখো, তারপর ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের অবদান লেখো। এই ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের অবদান আমি 3টে স্টার দিয়ে রাখছি। তোমরা ধরে নাও এই প্রশ্নটি তোমাদের আসতে চলেছে। দুটি 8 দেওয়া হবে দুটি অধ্যায় থেকে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে একটি, দ্বিতীয় অধ্যায় থেকে একটি, এবং তোমাকে একটি প্রশ্নের উত্তর করতে হবে। সেক্ষেত্রে প্রথম অধ্যায়ে এই প্রশ্নটির উপর একটু জোর দিও। তুমি এই অধ্যায় থেকে 4-এর জন্য এই প্রশ্নগুলো করবে। 1, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয়েছে কেন, কিংবা ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয়েছে কেন। আমি একই প্রশ্নের মধ্যে রেখেছি, তোমরা এটা দুটো আলাদা পার্ট করে নিও, যদিও এই দুটি প্রশ্ন কিন্তু তোমাদের 2 মার্কসে বেশি দেওয়া হয়। নেক্সট, বিপ্লবের পূর্বে ফ্রান্সের কর ব্যবস্থার পরিচয় দাও। নেক্সট, ফরাসি বিপ্লবের পশ্চাতে, মানে তার আগে ফরাসি সমাজ কাঠামোর পরিচয় দাও। ওই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সম্প্রদায় ভাগ করে তাদের সংক্ষিপ্ত পরিচয়, তবে তৃতীয় সম্প্রদায়ের পরিচয়টা একটু বেশি করে করবে। টিকা লেখন, অভিজাত বিদ্রোহ, টেনিস কোর্টের শপথ, বাস্তিল দুর্গের পতন, ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা, সন্ত্রাসের শাসন, জ্যাকোবিন শাসন। এছাড়া করবে ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা লেখো। আমি এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের স্টার দিয়ে দিচ্ছি, সেগুলোর উপর ভীষণ জোর দেবে। প্রথমত, আমি টেনিস কোর্টের শপথ 4 এবং 2 দুটোর জন্য স্টার দিচ্ছি। এখানে ফরাসি বিপ্লবের নারীদের অধিকার ডাবল স্টার দিচ্ছি। এখানে সন্ত্রাসের শাসন 2 এবং 4 উভয়ের জন্য ডাবল স্টার দিচ্ছি। এছাড়া ওপরে আমি ফরাসি বিপ্লবের পূর্বে কর ব্যবস্থার পরিচয়ে ডাবল স্টার দিচ্ছি, সমাজ কাঠামোতে ডাবল স্টার দিচ্ছি। এছাড়া এইখানে একটি প্রশ্ন আমি বলে দিচ্ছি, সেই প্রশ্নটা অনেক বছর অনেক স্কুল দিয়েছে, যেমন বিপ্লবের পূর্বে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও। আমি এই প্রশ্নটা না একটু লিখে দিই, এখানে তোমাদের সুবিধা হবে, যে আমি 6 নম্বরে রাখছি। বিপ্লবের পূর্বে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থার পরিচয় দাও। এই প্রশ্নটা আমি একটু অ্যাড করলাম, পারলে তোমরা এই প্রশ্নটি করে নেবে। এখন দেখো তো এই প্রশ্নগুলোর মধ্যে তোমার কোন কোন প্রশ্নগুলো রেডি আছে প্রথম অধ্যায়ে। চলো আমরা প্রথম অধ্যায়ে চলে যাচ্ছি এবার 2 মার্কসের জন্য। 2 মার্কসে আমি এই প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি, একটু দেখে নাও। আমি স্টারটা পরে দিচ্ছি, আগে দেখে নাও।
কে কেন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন? কে কেন ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলেছেন? অসিয়া রেজিম কি? ইন্টেন্ডেন্ট কারা? লেতার দা ক্যাশে ও লেতার দা গ্রেস কি? ফ্রান্সে কারা কেন অধিকারভোগী নামে বা অধিকারভোগী শ্রেণী নামে পরিচিত? ফ্রান্সে কারা কেন অধিকারহীন শ্রেণী নামে পরিচিত? বিপ্লবের পূর্বে দুটি প্রত্যক্ষ ও দুটি পরোক্ষ করের নাম লেখো। করভি কি? কন্ট্রাক্ট অফ পয়সি কি? কোন কোন বইতে পয়সি, কোন কোন বইতে পেইসি থাকবে। রুটির দাঙ্গা বলতে কি বোঝো? থার্ড এস্টেট বা তৃতীয় সম্প্রদায় বলতে কি বোঝো? বুর্জোয়া কারা? সাকুলত কারা? ফিজিওক্র্যাট কারা? এখান থেকে করবে জ্যাকোবিন ও জিরোন্ডিনদের মধ্যে পার্থক্য লেখো। অভিজাত বিদ্রোহ কি? টেনিস কোর্টে শপথ কি? বাস্তিল দুর্গের পতনের তাৎপর্য লেখো। পাদুয়ার ঘোষণাপত্র কি? ব্রান্সুইক ঘোষণাপত্র কি? সেপ্টেম্বরের হত্যাকাণ্ড কি? সন্ত্রাসী শাসন বলতে কি বোঝো? থার্মোডোরীয় প্রতিক্রিয়া কি? প্লেবিয়ান ও প্যাট্রিশিয়ান কারা? মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা বলতে কি বোঝো? ফরাসি বিপ্লবের আদর্শ কি ছিল বা ফরাসি বিপ্লবের মূল নীতি কি ছিল? এই দুটো প্রশ্ন কিন্তু অথবা। স্টেট জেনারেল কি? প্যারি কমিউন কি? তারপরে অ্যাসাইনেট কি? সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি বলতে কি বোঝো? গিলোটিন কি? তারপরে আমি করেছি দেব রাজতন্ত্রের ধারণা কি বা দৈব রাজতন্ত্রের ধারণা কি? ষোড়শ লুইয়ের মৃত্যু হয় কিভাবে? এখানে একটা প্রশ্ন একটু করে নেবে যে নেকার কে বা নেকার কে ছিলেন? এই প্রশ্নগুলোর উপর একটু জোর দিয়ে যাও। আমি বলবো তোমার প্রবলেমস হবে না। আমি শর্টটা পরে আসছি, আমি আগে দ্বিতীয় অধ্যায়ে চলে যাই। দ্বিতীয় অধ্যায় থেকে 4 আর 2টা করে নেওয়ার পর আমরা যদি যাই তাহলে সব থেকে ভালো হবে। আমরা চলে আসলাম দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়ে দেখো, প্রথমে আমি আর্টের জন্য যাচ্ছি। সেই আর্টের জন্য আমি 4টি প্রশ্ন বেছেছি, যদিও কোড নেপোলিয়নটা এটা 4-এ করলে বেটার হয়, তবু আমি বলছি এই প্রশ্নগুলো করবে। নেপোলিয়ন কিভাবে ক্ষমতা দখল করেন, এটা আমি ডবল স্টার দিচ্ছি। এখান থেকে নেপোলিয়নের সংস্কারগুলি আলোচনা করো। নেপোলিয়ন রাশিয়া বা মস্কো অভিযান করেন কেন, তার প্রভাব বা ফলাফল কি? ডবল স্টার দিচ্ছি। কোড নেপোলিয়ন ডবল স্টার দিচ্ছি, এটা 4 এবং 8 উভয়ের জন্য। ওকে, তো এবার আমরা যাচ্ছি 4-এর। একদম দেখো অল্প প্রশ্ন বেঁচেছি এখানে। ট্রাফালগারের যুদ্ধ টিকা হিসাবে, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, শত দিবসের রাজত্ব, স্পেনীয় ক্ষত। এখান থেকে আমি আর দুটো প্রশ্ন বেছেছি। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? এছাড়া যদি কোনো প্রশ্ন তুমি করে থাকো অবভিয়াসলি কিন্তু আমাকে জানাও। আমি এই প্রশ্নগুলো রাখলাম বিভিন্ন স্কুলের জন্য। আমি এখান থেকে 2 মার্কসের প্রশ্ন এইগুলো রেখেছি। আগে প্রশ্নগুলো দেখে নাও। ভাদেমিয়ার ঘটনা বা অক্টোবরের ঘটনা কি? ক্যাম্পোফোর্মিয়ার সন্ধি কত সালে কাদের মধ্যে হয়? শর্তগুলি লেখো। প্রথম, দ্বিতীয়, তৃতীয় শক্তি জোট কাদের মধ্যে গঠিত হয় বা তৈরি হয়? পিরামিডের যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়? নীলনদের যুদ্ধ কত সালে কাদের মধ্যে হয়? নেপোলিয়ন যুগ বলতে কি বোঝো? ধর্ম মীমাংসা চুক্তি কি? লিজিয়ন অফ অনার কি? লাইসি কি? কোড নেপোলিয়ন কি? কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়? মহাদেশে অবরোধ ব্যবস্থা বলতে কি বোঝো? কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে লিপজিগের যুদ্ধ হয়? উপদ্বীপের যুদ্ধ কি? মস্কো অভিযান কি? গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স কি? এখান থেকে কাকে কেন জাতিসমূহের যুদ্ধ বলা হয়? শতদিবসের রাজত্ব কি? ওয়াটারলুর যুদ্ধ বলতে কি বোঝো? এখান থেকে কনফেডারেশন অফ দ্য রাইন কি? পোড়ামাটি নীতি বলতে কি বোঝো? কনসুলেট শাসন কি? গ্র্যান্ড আর্মি কি? স্পেনীয় ক্ষত কি? এই প্রশ্নগুলো আমি এখান থেকে রেখেছি, তবে কিছু সাল তারিখের প্রশ্ন আমি এখানে রাখার চেষ্টা করিনি, সেগুলো শর্টের জন্য। আমি এবার কিছু তোমাদের শর্টের কথা বলে দেবো, তোমরা সেটা স্ক্রিনশট মারবে এবং সেই শর্টগুলোর উপর প্রচন্ড জোর দিয়ে যাবে। কোনো রকম যেন সেই শর্টগুলো ডিস্ট্রাক্ট না হয় এবং প্র্যাকটিসটা যেন ভালো হয়, তার জন্য তুমি অবশ্যই, আমি বলবো আগে এই সময় সারণীটা আগে একটা স্ক্রিনশট মেরে নাও। এই সময় সারণীটা তোমাদের জন্য খুব দরকার। এই সময় সারণীটা আগে একটা স্ক্রিনশট মেরে নাও। তারপরে এখান থেকে আমি প্রশ্ন যেগুলো দেখাচ্ছি সেটা একটুখানি স্ক্রিনশট মেরে নাও। এই প্রশ্নগুলোর ওপরে শর্ট একটু বেশি জোর দেবে, এই প্রশ্নগুলো একটু বেশি করে জোর দিয়ে যাবে। আমি আরো কিছু শর্ট দেখাচ্ছি তোমাদের এখানে। এই প্রথম অধ্যায়ের ঠিক ভুল সেখানে বিবৃতি ব্যাখ্যা, এগুলোর ওপরে একটুখানি জোর দিয়ে যাবে। এই প্রশ্নগুলোর ওপরে যদি তুমি জোর দিতে পারো ভীষণ উপকৃত হবে তুমি, এবং তোমার মনে হবে ফার্স্ট ইউনিটের যথেষ্ট তুমি প্রস্তুতি নিয়ে যাচ্ছ। এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ের। আগে এই সময় তরণীটা একটা ঠিকঠাক করে নাও। এই সময় সারণীতে যে জিনিসগুলো আছে স্ক্রিনশট মেরে নাও, না হলে এইগুলো না জানা থাকলে তুমি ইতিহাস কোনো কিছু জানতে পারবে না। ওকে, এইবার আমি প্রশ্নে যাচ্ছি। প্রশ্ন দেখে নাও। এই প্রশ্নগুলোর ওপর ভীষণ জোর দেবে। এই যে এইগুলো স্ক্রিনশট মেরে নাও, আমি আর বলছি না। এখান থেকে এই প্রশ্নগুলো ভীষণ করে জোর দেবে, স্ক্রিনশট মেরে নাও। এবার চলে আসি এই পাশে, স্ক্রিনশটটা মেরে নাও।
ওকে, তো এই হচ্ছে তোমাদের সেকেন্ড অধ্যায়ের শর্ট প্রশ্ন। এবার প্রশ্ন হচ্ছে, অনেকে প্রশ্ন করবে স্যার উত্তরগুলো কিভাবে লিখবো, আমি পিডিএফ তো দেবো, তবু আমি উত্তর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। ধরো ফরাসি বিপ্লবের প্রভাব, সেটা তোমাদের 8-এ দিল, তখন তুমি ফরাসি বিপ্লবের প্রভাব আলোচনা করো, দুটো ভাগে ভাগ করে করবে। ফ্রান্সে ফরাসি বিপ্লবের প্রভাব বা ফলাফল, তার দুটো পার্ট, 1, 2, 3, 4, 4টে পয়েন্ট করে নেবে। আর একটা হচ্ছে ইউরোপে ফরাসি বিপ্লবের প্রভাব, তার 4টে। এইভাবে যদি তুমি লেখো তোমার সুবিধা হবে। ধরো ফরাসি বিপ্লবে নারীদের অধিকার, তা তুমি প্রথমে একটা ভূমিকা করবে, নারীদের অবদান তার কয়েকটা করবে, অধিকার লাভ দিয়ে উপসংহার করে নেবে। আবার দেখা গেল তোমার দিল ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র, প্রথমে একটা ভূমিকা করলে, তারপরে নাগরিকদের অধিকার সমূহগুলো, আর একটা ঐতিহাসিক মতামত। যেমন এখানে আমি লিখেছি ঐতিহাসিক মতামত, যে ঐতিহাসিক ওয়ালের মতে এই ঘোষণাপত্র ছিল পুরাতনতন্ত্রের মৃত্যুর পরোয়ানা। ব্যাস এইভাবে যদি তুমি উত্তরগুলো লিখতে পারো তাহলে তোমার প্রবলেম হবে না। আশা করছি এই ধরনের তুমি উত্তরগুলো লিখতে পারবে। যেমন নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বা বিপ্লবের ধ্বংসকারী বলা যায় কেন, একটা ভূমিকা, তারপর আমি দুটো পার্ট করে করেছি। নেপোলিয়নকে বিপ্লবের সন্তান, তার কতগুলো বিষয় পয়েন্ট করেছি, যেমন বংশ কৌলিন্য, সাম্য প্রতিষ্ঠা, সার্বভৌম প্রতিষ্ঠা, বিপ্লবের অগ্নিময় তরবারি। এই প্রশ্নগুলো ঠিক এইভাবে যদি তুমি ভেঙে ভেঙে করতে পারো খুব ভালো হবে তোমার জন্য। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভূগোল এবং বাংলা সাবজেক্টের ভিডিওগুলো নিয়ে। তো তত সময় মন দিয়ে পড়াশোনা করো। টাটা।